হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব 2016 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল সেখানে জেনারেল নলেজ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন তো নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে, মার্কস প্যাটার্নও চেঞ্জ হয়েছে। তো আগে জিকে থেকে 15টা প্রশ্ন আসতো এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন আসতো, ঠিক আছে? কিন্তু এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে একটু। তো জিকে থেকে 15টা প্রশ্ন আসতো এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে কি ছিল? স্ট্যাটিক জিকে থাকতো। স্ট্যাটিক জিকে থাকতো। সেখা ওকে? কিছু স্ট্যাটিক জিকের প্রশ্ন আর জিকের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু কয়েকদিন পরেই গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, তাই তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। আর সবার কাছে অনুরোধ যে ওয়েস্ট বেঙ্গল যেসব প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো হয়েছে, যেমন ডব্লিউবি কনস্টেবল, ডব্লিউবি এসআই, পিএসসি মিসেলানিয়াস, পিএসসি ক্লার্কশিপ, সেইসব পরীক্ষা বা ডব্লিউবিসিএস সেইসব পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে। জিকে মানে জিকে, ম্যাথ এবং ইংলিশের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। কারণ আর কয়েকটা দিন সময় আছে। শুধু প্র্যাকটিস করো। প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ, এই দুটো জিনিস তোমরা কিন্তু দেখো তোমরা। তাহলে দেখবে পরীক্ষাতে অনেক হেল্পফুল হবে। চলো শুরু করি। এই ক্লাসটাকে মিস করবে না, কারণ তাহলে বুঝতে পারবে যে আগের বছর কেমন প্রশ্ন এসেছিল আগের সালে, আর এখন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? চলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি এসেছিল? নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? 4 টে অপশন রয়েছে। এদের মধ্যে কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটি নয়? স্বভোজী, পরভোজী, স্বরভোগ এবং মাংসাশী। কোনটি নয়? সঠিক উত্তর হবে কি অপশন এ, স্বভোজী। মানুষের ক্ষেত্রে স্বভোজী শব্দটি কিন্তু প্রযোজ্য নয়। স্বভোজী প্রাণী বা উদ্ভিদ তারাই যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। যেমন কি সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপাদন করে। মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, বরং বরং কি করে? অন্য উদ্ভিদ বা প্রাণীকে ভক্ষণ করে শক্তি সংগ্রহ করে। তাই মানুষ কি? মানুষ পরভোজী বা সর্বভুক। চলো দেখে নিই পরের প্রশ্ন কি ছিল। রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো কি? বলো, রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো কি? একবার সহজ প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। তাই ভিটামিন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কোন ভিটামিনের কি নাম, অর্থাৎ রাসায়নিক নাম, এবং কোন ভিটামিনের অভাবে কি হয়, সেগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে। রাতকানা রোগ মূলত ভিটামিন এ এর অভাবে কিন্তু হয়ে থাকে। এই ভিটামিনের অভাবে দীর্ঘমেয়াদে চোখ শুষ্ক হয়ে যায়, অর্থাৎ জেরপ্থ্যালমিয়া হয় কিন্তু। সম্পূর্ণ অন্ধত্বও কিন্তু মানুষ হয়ে যেতে পারে। এই ভিটামিনের রাসায়নিক নাম কি? রেটিনল। চলো দেখে নিই পরের প্রশ্ন। আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ক্যারিজ কি? ক্যারিজ হচ্ছে কি? দাঁতে হচ্ছে ক্ষয় বা গহ্বর তৈরি হয়ে যাওয়া। তাই ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন হচ্ছে অপশন সি, ডেন্টিস্টের কাছে। ঠিক আছে? দাঁতে ক্যারিজ হলে আপনি কোথায় যাবেন? একজন ডেন্টিস্টের কাছে বা দাঁতের ডাক্তারের কাছে। চলো দেখে নিই 4 নম্বর প্রশ্ন কি ছিল? ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? সঠিক উত্তর হবে কি? অপশন বি, অস্ট্রেলিয়া। ঠিক আছে? চলো, টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু কি থেকে তৈরি হয় টোফু? বলো। টোফু কি থেকে তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সোয়াবিন দুধের দই থেকে তৈরি হয় এই টোফু খাদ্য। এটি অনেকটা পনিরের মতো দেখতে। সোয়াবিন দুধকে জমাট বাঁধিয়ে তারপর সেই জমাট বাঁধা অংশটিকে চেপে জল বের করে দিয়ে তৈরি করা হয়। প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি নিরামিষীদের মধ্যে মাংসের একটি জনপ্রিয় বিকল্প বা বিভিন্ন রান্নার কাজে কিন্তু এটি ব্যবহার করা হয়, টোফু। ঠিক আছে? চলো 6 নম্বর প্রশ্ন। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম কি? বলো। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের নাম কি? কি হবে সঠিক উত্তর? হয়ে যাবে কি অপশন ডি, বৈকাল হ্রদ। এটি রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত। এর সর্বোচ্চ গভীরতা কত? 1642 মিটার। বৈকাল হ্রদ শুধু গভীরতম নয়, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? এই অপশনগুলির মধ্যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? কোনটি? সঠিক উত্তর হবে কি? অপশন বি, হংস চঞ্চু। সাধারণত স্তন্যপায়ী প্রাণীরা সরাসরি শাবক প্রসব করে, কিন্তু কিছু ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রাণী আছে যেগুলো কি ডিম পাড়ে। এদের মধ্যে কি? হংস চঞ্চু। এটি অস্ট্রেলিয়ার স্থানীয় একটি প্রাণী। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের
মুখ্য স্থপতি কাকে বলা হয় বলো? সঠিক উত্তর হবে কি? অপশন বি, ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। তিনি হচ্ছে কি সংবিধানের জনক। ঠিক আছে? কে? ডক্টর বি আর আম্বেদকর। তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা কি হয় গৃহীত হয়েছিল। যে প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে যে কবে গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। এবং 1950 সালের 26শে জানুয়ারি এটি সম্পূর্ণভাবে কার্যকর হয়। এই দিনটি প্রতি বছর কি হয়? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন রোগটির কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় বলেছে? প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, নয় বলেছে। কোনটি নয়? কোনটি নয়? সঠিক উত্তর হবে কি? আমাশয়। আমাশয় শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কিন্তু হয় না। অ্যামিবা অ্যান্টিমিমা হিস্টোলাইটিকা নামক একটি পরজীবী থেকে কিন্তু এই আমাশয় হয়ে থাকে। অন্যদিকে টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া এই রোগগুলি বিশেষ করে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে কিন্তু হয়। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। বিগ ব্যাং থিওরি বিবৃতি করে কি বিবৃতি করে? মানে বিগ ব্যাং থিওরি কি ব্যাখ্যা করে? বলো। কি ব্যাখ্যা করে? সঠিক উত্তর হবে কি? অপশন এ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। বিগ ব্যাং থিওরি ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ। এই তত্ত্ব অনুসারে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র অত্যন্ত উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে ব্রহ্মাণ্ডের একটি বিশাল বিস্ফোরণ ও প্রসারণ শুরু হয়। এর পর থেকে ব্রহ্মাণ্ড প্রসারিত হয় এবং শীতল হচ্ছে, যার ফলে মহাবিশ্বের বর্তমান গঠন ও গ্যালাক্সি, নক্ষত্র ও গ্রহের মতো বস্তুগুলি কিন্তু তৈরি হয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো কি? বলো। সঠিক উত্তর দেবে কি? অপশন ডি। কি যন্ত্রের দ্বারা মাপা হয়? সিসমোগ্রাফের দ্বারা। সিসমোগ্রাফ নামক যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটি ভূপৃষ্ঠের কম্পন এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট সিসমিক তরঙ্গগুলি শনাক্ত এবং রেকর্ড করে। সিসমোগ্রাফ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ভূমিকম্পের মাত্রা, রিক্টার স্কেল, ভূমিকম্পের মাত্রা মাপা হয় কোন স্কেলের মাধ্যমে? রিক্টার স্কেল। এটাও কিন্তু পরীক্ষায় আসে, যা ভূমিকম্পের শক্তির একটি পরিমাণগত হিসাব দেয়। ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন। পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে কি হয়? বছরের একটা সময় কিন্তু এর পাতা ঝরে যায়। সঠিক উত্তর অপশন বি। শীতকালে কি হয় বা শুষ্ক ঋতুতে কি হয়? এর পাতা ঝরে যায়। ঠিক আছে? এটি তাদের একটি অভিযোজন কৌশল, যার মাধ্যমে তারা প্রতিকূল আবহাওয়ায় জল সংরক্ষণ করে। আম, সেগুন, শাল ইত্যাদি গাছ পর্ণমোচী বৃক্ষের উদাহরণ। চলো 13 নম্বর প্রশ্ন। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, গাম্বুসিয়া। মশার জৈব নিয়ন্ত্রণে গাম্বুসিয়া মাছ ব্যবহৃত হয়। এই মাছগুলো মশাবাহী মাছ নামে কিন্তু পরিচিত। গাম্বুসিয়া মাছ মশার লার্ভা বা পিউপা খেয়ে ফেলে, ফলে মশার সংখ্যা নিয়ন্ত্রণে আসে। চলো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন। ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ হচ্ছে কি? এমআইসি, গ্যাস নিঃসরণ। যেটি হলো কি? এই এমআইসির ফুল ফর্ম কি? বলো। সঠিক উত্তর কি? অপশন বি। এমআইসি মানে কি? মিথাইল আইসোসায়ানেট। সায়ানাইড নয়, মিথাইল আইসোসায়ানেট। 1984 সালে 2রা-3রা ডিসেম্বরে মধ্যরাত্রে ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কীটনাশক কারখানায় মিথাইল আইসোসায়ানেট অর্থাৎ এমআইসি নামক অত্যন্ত বিরল বিষাক্ত গ্যাস লিক করার ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এই গ্যাস নিঃসরণের ফলে হাজার হাজার মানুষ কিন্তু মারা গেছিল এবং লক্ষ লক্ষ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মিথাইল আইসোসায়ানেটের জন্য। কবে হয়েছিল? 1984 সালে। কোথায় হয়েছিল? ভূপালে। পরীক্ষা আসে কিন্তু। চলো পরের প্রশ্ন। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু কোনো গ্রিনহাউস গ্যাস নয়। গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে পৃথিবীর উষ্ণতা কিন্তু বৃদ্ধি করে, যেমন কি মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এবং জলীয় বাষ্প। ঠিক আছে? তাহলে এই 15টা ছিল হচ্ছে কি জিকে থেকে প্রশ্ন। এবার জিকে এবং কারেন্ট স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু কয়েকটা প্রশ্ন এসেছিল। 15টা প্রশ্ন এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্স বাদে যে স্ট্যাটিক জিকে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। চলো। প্লেইং
ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখক কে? তাই বিভিন্ন স্পোর্টস থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, এটা স্পোর্টস রিলেটেড বই। কার লেখা প্লেইং ইট মাই ওয়ে? এটা হচ্ছে গ্রন্থটি কার লেখা? এটা ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের লেখা, সচিন তেন্ডুলকরের। ওকে, চলো পরের প্রশ্ন। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন তিনি হলেন কে? রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন? কার কাছে? সেটা হচ্ছে কি অপশন সি, রাজ্য বিধানসভা। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? কত সালে হারিয়েছিল? সঠিক উত্তর হলো কি অপশন ডি, 1911 সালে ঐতিহাসিক ম্যাচে ব্রিটিশ দলকে হারিয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল 1911 সালে 19শে জুলাই আইএফএ শিল্ড ফাইনালে, যেখানে মোহনবাগান দল ইস্ট ইয়র্কার্স রেজিমেন্টকে 2-1 গোলে কিন্তু পরাজিত করেছিল। তারপরে দেখো, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? এদের মধ্যে কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? কোনটি? সঠিক উত্তর হবে কি অপশন এ, ধান। ধান হলো একটি কি প্রধান ক্রান্তীয় মৌসুমী ফসল। ধান চাষের জন্য উষ্ণ আর্দ্র আবহাওয়া এবং প্রচুর জলের প্রয়োজন হয়, যা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর সময় ভারতে উপলব্ধ হয়। এটি প্রধানত বর্ষাকালে খারিফ মরশুম এবং চাষ করা হয়, যেখানে গম ও সরিষা শীতকালীন চাষ করা যায়, কারণ গম আর সরিষা কি রবি শস্য। ঠিক আছে, আর ধান হচ্ছে কি খারিফ শস্য। চলো পরের প্রশ্ন, বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় বলো? সঠিক উত্তর হবে কি অপশন সি, বীরভূম জেলায়। এটি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন শহরে অবস্থিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিলেন বলো? কে করেছিলেন? সঠিক উত্তর হবে কি অপশন সি, বল্লাল সেন। কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন সেন রাজবংশের রাজা বল্লাল সেন। এই প্রথা অনুযায়ী কতিপয় গুণসম্পন্ন পরিবারকে কুলীন উপাধি দেওয়া হতো এবং এটি বাংলার একটি সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাব ফেলেছিল। চলো 22 নম্বর প্রশ্ন, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত তা হলো কি বলো? ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় হকি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি বলো? এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? পুনর্ভব শক্তি মানে কি যে শক্তিকে আমরা পুনরায় ইউজ করতে পারবো, সেটা হচ্ছে বা নবায়নযোগ্য শক্তি। কোনটি? সৌরবিদ্যুৎ, অপশন এ, সৌরবিদ্যুৎ হলো কি পুনর্ভব শক্তি। 24 নম্বর প্রশ্ন, গতিধারা প্রকল্পটি ড্যাশ সালে ড্যাশ সরকার চালু করেছিল? গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছিল বলো? কোন সরকার চালু করেছিল? সঠিক উত্তর হবে কি অপশন সি, পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পটি রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে শুরু করা হয়। এই প্রকল্পের আওতায় যুবকদের গণপরিবহন অর্থাৎ ট্যাক্সি, ছোট ভ্যান কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে আবর্তন করে, যেদিকে আবর্তন করে তা হলো কি? মানে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে তার আবর্তন কাল বা আহ্নিক গতি, সেটা কোন দিক থেকে কোন দিকে হয় বলো? সঠিক উত্তর হবে কি অপশন ডি, পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এই আবর্তনের কারণে আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে বা পশ্চিম দিকে অস্ত যেতে কিন্তু দেখি আমরা। পৃথিবীর এই ঘূর্ণন ফলে কি হয়, দিন ও রাত এই দুটো কিন্তু ঘটে, রাতের সৃষ্টি হয় এই ঘূর্ণনের ফলে, আবর্তনের ফলে। চলো পরের প্রশ্ন, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে কার নামে, বা তিনি হলেন কি? কার নামে করা হয়েছে নতুন নামকরণ? মাদার টেরেসার নামে, মাদার টেরেসা সরণি। মাদার টেরেসা ছিলেন কি একজন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মিশনারি। ঠিক আছে, পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন বলো? সঠিক উত্তর যাবে কি বলো? অপশন বি, প্রফুল্ল চন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কি বিখ্যাত বাঙালি বিজ্ঞানী ও রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 1892 সালে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, যা ছিল ভারতের প্রথম স্বদেশী রাসায়নিক ও ঔষধ উৎপাদনকারী সংস্থা। ঠিক আছে, পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের
প্রধান জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, প্রধান জীবিকা ছিল কি কৃষি, পশুপালন নয় কিন্তু। প্রধান জীবিকা কি ছিল? কৃষি। তাদের উন্নত নগর পরিকল্পনা, বৃহৎ জনসংখ্যার ভরণ পোষণের জন্য একটি শক্তিশালী কৃষিভিত্তিক হচ্ছে তাদের অপরিহার্য ভূমিকা ছিল কৃষির ক্ষেত্রে। তারা মূলত গম, বার্লি, কলাই, মটরশুঁটি, তিল, সরিষা এবং সম্ভবত তুলার চাষ তারা করতো। ঠিক আছে, তাহলে এই ছিল কয়েকটা প্রশ্ন। 15টার সঙ্গে আরো প্রায় 15টা মতন, 15টা নয় আরো 10-12টা প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো 2016 সালে হচ্ছে গ্রুপ ডি তে এসেছিল। ঠিক আছে, গ্রুপ ডি তে এসেছিল। তাই ক্লাসটা তোমরা মন দিয়ে করবে। আর এখন তো সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন 40 মার্কসের পরীক্ষা। জেনারেল নলেজ থেকে 20টা প্রশ্ন থাকবে, এবং রিজনিং থেকে 10টা প্রশ্ন, এবং অ্যারিথমেটিক থেকে 10টা প্রশ্ন। তোমরা প্রিভিয়াস ইয়ার অবশ্যই ভালো করে দেখবে, এবং সিলেবাস কি বলছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে। স্পোর্টস থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, কম্পিউটার থেকে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, হিস্ট্রি থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, এবং এবং সংবিধান থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকবে, আর ওয়েস্ট বেঙ্গলের কালচার থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রিভিয়াস এর প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা রয়েছে, তাই কেউ ফাঁকি মেরো না, মন দিয়ে কিন্তু সবাই পড়াশোনা করো। চলো, দেখা হবে পরে ভিডিওতে।